আহ, হ্যাঁ, আমরা আবার ব্যাক করেছি। আমি সরি যে আসলে আমাদের যেটা হয়েছে আজকে একটু মানে আমাদের একটু টেকনিক্যাল একটু প্রবলেমের কারণে আ আমরা একটু ডিটাচ হয়ে গিয়েছিলাম। তো আই থিংক এখন আপনারা আ শুনতে পাচ্ছেন ঠিকমতো কোনো প্রবলেম ছাড়াই আই থিংক এখন চলবে। আ এখন কি সাউন্ডটা ক্লিয়ার আছে? আই থিংক ভাইয়া এখন সব ঠিক আছে। আ আ ওকে, আমরা তাহলে শুরু করি আবার। আমি আবারও সরি হয়ে নিচ্ছি সবার কাছে। আসলে আমি সরি আজকের এই একটু ডিফেক্ট এর জন্য। আচ্ছা যাই হোক আমরা আবার আমাদের প্রোগ্রামে ফিরে যাই। সেটা হচ্ছে আ ভাইয়া একটা সময় ছিল যখন আমরা সিডি অথবা ক্যাসেট আ মানে এগুলা কিনতাম। এগুলাতে অ্যালবাম রিলিজ হতো। হ্যাঁ? যেকোনো একটা ব্যান্ডের বা সোলো আর্টিস্টের একটা উম একটা ফুল একটা অ্যালবাম সিডি বা ক্যাসেটে বিক্রি হতো যেটা আমরা কিনতাম, কিনে গান শুনতাম। আ বা আই মিন টাকা দিয়ে গান শুনতাম আমরা। যেটা মানে এক কথায়। তো এখন তো সেটার জন্য যেটা হতো যে একজন আর্টিস্ট বা আ একটা ব্যান্ড তাদের ক্রিয়েশন বা পরিশ্রমের একটা রিটার্ন পেত। বাট এখন ওই ট্রেন্ডটা নাই। আ বা যেটা হচ্ছে যে অনলাইনে সবকিছু ফ্রিতে পাওয়া যায়। দ্যাটস ওয়াই যেটা হয়েছে যে আ এ এখন আর আমরা সিডি, ক্যাসেট তো এগুলো কিনিই না। তো এখন যেটা আস্তে, আস্তে হয়েছে যে আসলে এটার থেকে প্রচলনটা চলেই গেছে। হ্যাঁ? তো যেটা হচ্ছে যে সেটার জন্য একটা আর্টিস্ট বা একটা মিউজিশিয়ান, একটা ব্যান্ড, একটা আ আ শিল্পী যখন আ ন একটা অ্যালবাম বা একটা গান বের করে, তো সেই যথার্থ আমার মনে হয় না যথার্থ সেই রিটার্নটা সে পাচ্ছে আগের মতো। কজ এখন যেটা হচ্ছে যে অনলাইনে ফ্রিতে সবাই আমরা শুনে ফেলছি বা কেউ না কেউ এটাকে আ অনলাইনে দিয়ে দিচ্ছে। যেটার কারণে আমরা প্রপার ইয়েটা পাচ্ছি না। আ তো ভাইয়া এইটা নিয়ে আমি আসলে আপনার কাছে জানতে চাই যে আসলে এইটা কতটুকু আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি বা বাংলাদেশের বা হোল ওয়ার্লড এর এটা কতটা ক্ষতি করেছে এবং এটা কি করা উচিত বা আসলেই এটা আ বা কি ঠিক কিনা? একটু আপনার কাছে জানতে চাচ্ছি। আচ্ছা। আহ ভাইয়া, এই দোষটা যদি দেই তাহলে এই দোষটা আরো অনেক আগে থেকেই এটার প্র্যাকটিসটা, এই খারাপ প্র্যাকটিসটা আমাদের দেশে শুরু হয়েছে। আহ প্রথমে তো হচ্ছে যে মোবাইল কোম্পানিগুলো যখন আমাদেরকে গানগুলো শুনাইতো, তখন কিন্তু তারা আর্টিস্টকে টাকাটা দিত না। ওয়েলকাম টিউনে। তারপর হচ্ছে যে রেডিওতে যখন তারা গানগুলো শুনাইতো, প্লে করতো, তখনও তারা এই কাজটা করতো না। অ্যান্ড টিভিতে যখন ওরা আহ, বিভিন্ন ফোনো লাইভ কনসার্টে আর্টিস্টদেরকে ইনভাইট করে, তখনও তাদেরকে যেই টাকাটা দেয় এটা একদমই কি বলবো, এটা বলার মতো না। তো এই প্র্যাকটিসটা আমাদের কর্পোরেট ওয়ার্ল্ডে যারা আছে আর কি, বা আমাদের বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্টে যারা আছে, মানে আমি একদম যারা গান শুনে ওদের ওদের কথাটা একটু পরে বলতেছি, যারা হচ্ছে যে এই সমস্ত ম্যানেজমেন্ট গুলো করার কথা ছিল, এই সমস্ত জায়গা থেকেই, মানে শেকড়েই অনেক আগের থেকেই একটা দুর্বলতাটা ছিল। এবার আপনি আহ বলবেন যে এরপর হচ্ছে যে এখন আমাদের মানে কি করা উচিত, মানে আমরা এখন এটা নিয়ে কি করতে পারি। আমরা কিন্তু অনেকেই অনেকভাবে ট্রাই করতেছে। আমরা আহ, এখন আপনি তো অ্যালবাম বের করলে অ্যালবাম কিনতেছেন না, আপনি কনসার্টেও ইভেন আপনার যদি টিকেটের প্রাইসটা একটু বেশি থাকে, আপনি, আমি মনে হয় 1,000 টাকার টিকিট একটা কনসার্ট আমরা মনে হয় জীবনে একবার করছি। হ্যাঁ। তো মানে বেসিক্যালি বাংলাদেশে কনসার্টের টিকেটের প্রাইস থাকে 100 টাকা, 150 টাকা, এবং 200 টাকা হলে মানুষজন বলে যে এটার প্রাইস এত বেশি কেন। এন্ড ফ্রি কনসার্ট হলে আপনি মাঠে জায়গা দিতে পারবেন না, অর্থাৎ দ্যাট মিনস ক্রাউডটা আছে, যে এই যে মাঠে জায়গা দিতে পারবেন না, এটা তো ক্রাউডটা আছে। কিন্তু এই ক্রাউডটা যখন টাকা দিয়ে ঢুকতে হয়, তখন ওরা টাকা দিয়ে ঢুকে না, কারণ ওদের মাথায় হচ্ছে যে এই জিনিসটা আমরা সেট করে দিচ্ছি যে গান জিনিসটা হচ্ছে যে ফ্রিতে শুনতে হয়, এটার সাথে টাকার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ।
যেমন আপনি যদি একটা প্রোডাক্ট কিনেন, সেটা এক্স ওয়াই জেড যাই হোক না কেন, আপনি এইভাবেই বড় হয়েছেন যে এটা হচ্ছে যে টাকা দিয়ে কিনতে হয়। ইভেন আপনি পানিও হচ্ছে যে টাকা দিয়ে কিনেন। হুম। এখন ও যখন বিভিন্ন জায়গায় যায়, ও যখন রেডিওতে যায়, টিভিতে যায়, ওর আশেপাশে সব ফ্রি কনসার্ট, মোবাইলে ফ্রি, তারপরে সবকিছু ফ্রি, তখন আপনি হঠাৎ করে বললেন যে আমাকে টাকা দাও, তখন তো আপনাকেই বয়কট করবে। ব্যাপারটা বুঝছেন? এইবার আরেকটা অংশ আছে যারা হচ্ছে যে নিজেরা এই বয়কট না হওয়ার ভয়ে ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্তটা নেয় না। ধরেন সব আর্টিস্টকে টিভিতে টাকা দিচ্ছে না, এখন আর্টিস্টদেরও তো একটা রেসপন্সিবিলিটি ছিল যে আমরা এই কম টাকা দিয়ে আমরা টিভিতে যাব না। এবার আর্টিস্ট যদি বলে যে না আমি যাব না, তখন প্রডিউসার অন্য আর্টিস্টকে নক করতেছে এবং অন্য আর্টিস্টকে ঠিকই তারা পাচ্ছে। তো এই জায়গাটা তো খুবই পরিষ্কার, খুবই সোজা কথা যে একটা সমন্বয়ের অভাব। এবার আপনি যদি সিনেমা, এফডিসি এদের কথায় আসেন, ওদের হচ্ছে যে যাই হোক না কেন একটা সমন্বয় আছে, মানে ওদের একটা টিম আছে, ওদের একটা কমিটি আছে, ওদের একটা ভোটিং সিস্টেম আছে। ওদের এখন ব্যান্ড মিউজিকটা কিন্তু এরকম না, কারণ ব্যান্ড কাজ করে খুব ইন্ডিভিজুয়ালিজম নিয়ে, রাইট? আমি রেকর্ডিং করতেছি, আমার কাউকে দরকার হচ্ছে না। আমার কনসার্ট করতেছি, আমার কাউকে দরকার হচ্ছে না। আমার এখন তো রেকর্ড লেভেলও দরকার নাই, ইউটিউবে আমি আপলোড দিয়ে দিচ্ছি, তো আমার এখন রেকর্ড লেভেলের সাথেও দরকার হচ্ছে না। কিন্তু আপনি যদি একটা সিনেমা বানাতে যান, আপনার ওখানে আর্টিস্ট দরকার হচ্ছে, আপনার ওখানে ডিওপি দরকার হচ্ছে, আপনার ওখানে ডিরেক্টর দরকার হচ্ছে, অনেক বড় পরিসরে কাজ হচ্ছে, সো ওখানে আপনার অনেক মানুষকে দরকার হচ্ছে। সো ওরা তখন একটা গ্রুপ, একটা কমিটি, একটা সিস্টেমের ভিতর দিয়ে আসতেছে। এখন ব্যান্ড বা গান, যেহেতু একটা ছোট একটা হোম স্টুডিও হইলে বা একটা সাউন্ড কার্ড দিয়েও আমি গান বানাইতে পারি, বা আমি কোনো কিছু ছাড়াই একটা অ্যাকোস্টিক গিটার দিয়ে গাইলাম, মোবাইলে রেকর্ড করে আমি ইউটিউবে আপলোড দিয়ে দিলাম। সো প্রচন্ড ব্যক্তিগত একটা জায়গা চলে আসছে। জিনিসটাকে আমি দ্বিমত করি না বা অপছন্দ করি না, এটা খুবই মানে একটা 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 জায়গা আর কি। কিন্তু এইটার কারণে আমাদের সমন্বয়টা হয়নি। এবার যে যাই বলুক, এইটা হোক সেটা হোক, আমি বলবো যে আসলে আমাদের সমন্বয় হয়নি। হ্যাঁ। তো এই সমন্বয়টার অভাবে আমরা কখনো আমাদের জায়গা থেকে বড় করে দাবি করতে পারি নাই। আমাদের জায়গা থেকে আমরা আহ, বড় কোনো টিভি স্পন্সর বা এই সমস্ত জায়গায় করে আমরা কখনো একজোট হয়ে বলতে পারি নাই যে এত আম, এই এই জায়গার নিচে আমরা কেউ যাব না। হ্যাঁ, আমরা আমরা কিন্তু কখনো এই জায়গাটা করতে পারি নাই। এই জিনিসটাও কিন্তু উঠে আসতেছে না, এই জিনিসটাও কিন্তু কেউ ওইভাবে বলে না, কি অ্যাড্রেস করে না, আমি জানি না। তো এটাও একটা প্রবলেম। হুম। তো এখন রিসেন্টলি অনেকেই কথা বলতেছে, অনেকেই চাচ্ছে যে মানুষজন যেন টাকা দিয়ে গান শুনে। ওই দিন আমি হামিন ভাইয়ের একটা ইন্টারভিউতে শুনলাম যে উনি বলছে যে সেলুনে যে মানুষজন গান শুনতেছে, প্রয়োজনে সেইখান থেকেও আর্টিস্টকে তার রয়্যালিটি দেওয়া যায় কিনা সেটা নিয়েও তারা চিন্তা করতেছে। এবার এটা হোক বা না হোক, এটা নিয়ে আমার দুঃখ নাই। আমার কথা হচ্ছে যে এই যে হামিন ভাইয়ের মতো জায়গায় বসে উনারা যে চিন্তা করতেছে এই জিনিসটা, তো আশা করি এটার একটা মানে জিনিস, এটার একটা রেজাল্ট আমরা পাবো। হয়তো এত এত রেজাল্টটা পাইতে আরো অনেক টাইম লাগবে। এখন আমি আপনারা যেগুলো নিয়ে কথা বলতেছি, এটার রেজাল্টটা আমরা 5 বছর পর পাবো বা 10 বছর পর পাবো। আমার কথা হচ্ছে যে গত 10 বছরে এই প্র্যাকটিসটা হয় নাই। গত 10 বছরে যদি এই প্র্যাকটিসটা হইতো, তাহলে আমাদেরকে একদম শুরু থেকে শুরু করতে হইতো না, আমরা হয়তো একটা মাঝামাঝি জায়গায় থাকতাম। এখন এখন আমাদের স্ট্রাকচারটা এমন যে একদম শুরু থেকে শুরু করতে হচ্ছে। আমি আপনাকে বলি, আমরা অ্যাশেজ গত 6 বছরে আমাদেরকে অন্তত 50 বার আমাদেরকে টিভি থেকে নক করা হয়েছে, অন্তত পক্ষে 50 বার। আমরা মনে হয় একবারও যাইনি, শুধুমাত্র একবার গেছি, সেটাও একটা কারণে, একটা পছন্দের একটা প্রোগ্রাম ছিল। বাকি 49 বার আমরা যাইনি। আমাদেরকে রেডিও থেকে রেগুলারলি নক করছে, আমরা যাইনি। একটাই কারণে, যে আর্টিস্টকে যেই টাকাটা দেওয়ার কথা
তাদের দিক থেকে তাদের এই বাজেটটা নাই। তো আমরা বলি যে ভাই তোমার তো স্পন্সর থাকে, তোমার গানের মাঝখানে তো স্পন্সর থাকে। সো এখন আমরা তো খুব ছোট পরিসরের একটা ব্যান্ড, আমরা 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 মিউজিক করতেছি খুব ছোট ভাবে, আমাদের থেকে অনেক লেজেন্ডারি ব্যান্ড আছে, বড় ব্যান্ড আছে, এবং উনাদের ওনারাও হয়তো ওনাদের জায়গা থেকে বলতেছে, ট্রাই করতেছে। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে যে এই যে সিস্টেমটা, এইটা একটা ওরা আপনাকে একটা সিস্টেমে ফেলে দেয়, ওরা আপনাকে বলবে যে ওদের সিস্টেমটাই এমন। মানে আপনাকে ওই চ্যানেল থেকে যে ব্লক করতেছে সে বলবে যে তাদের নিয়মটাই এমন, তাদের আপনার জন্য তো এখন ওরা চ্যানেল মালিকের সাথে কথা বলে এই নিয়ম পরিবর্তন করবে না। এখন আপনি কেন এই নিয়মটা পরিবর্তন করতে পারতেছেন না? কারণ আপনাকে এই নিয়মটা পরিবর্তন করতে হলে আপনাদের সবাইকে এক হইতে হবে আগে, এবং আপনাদের সবাইকে এক হয়ে তারপর আপনাদের জায়গা থেকে এটার প্রস্তাবটা ঠিকভাবে দিতে হবে। এবং সেইখানে আপনি সেই সমস্ত প্রস্তাবনার ক্ষেত্রে আপনার সাধারণ মানুষ যারা এই সমস্ত ব্যাপারগুলো একটু হলেও বুঝে, তারাও কিন্তু আপনার পক্ষে তখন থাকবে। এখন আমি জানি না যে এই ব্যাপারটা নিয়ে কতটুকু কথা হয়েছে বা কতটুকু কাজ হয়েছে, হইতেও পারে, আমি জানি না। অন্তত আমি তো খুব ছোট ছোট মানুষ, হইলেও সেটা আমার কাছ পর্যন্ত পৌঁছায় নাই। আমি এইটুকু বলতে পারি। এবার আমি আপনাকে বলি আমাদের জায়গা থেকে আমরা কি করছি। খুবই সোজা কথা, আমরা আমাদের যে নতুন অ্যালবামটা আসতেছে অন্তঃসার শূন্য, আমরা এই অন্তঃসার শূন্য অ্যালবামে প্রথমত আমরা অ্যালবামটা ডিসেম্বরে লঞ্চ করতেছি। এখন আমাদের আমাদের মানে একটা দেশ নতুন করে স্বাধীন হওয়ার পর যেরকম একটা ধ্বংসস্তূপ থাকে না, তারপর সবকিছু রাস্তা বানাইতে হয়, ব্রিজ বানাইতে হয়, নতুন নতুন রাস্তায় লাইট লাগাইতে হয়, তো আমাদের অডিও ইন্ডাস্ট্রিটাও এরকম একটা ধ্বংসস্তূপের উপর আছি আমরা এখন। মানে একদম ধ্বংসস্তূপ, আমাদের কাছে কোন একটা একটা রেডি ডিজাইন আমাদের সামনে নাই। মানে আমরা এইরকম একটা সুন্দর একটা ডিজাইন পাইছি আর আমরা ওখানে আহ হেঁটে যাচ্ছি, বা একটা একটা রাস্তা আছে আর আমরা ওই রাস্তায় গাড়িটা চালাচ্ছি, আমাদের কাছে এরকম কোনো ডিজাইন আমাদের সামনে নাই। তো আমাদেরকে আমাদের মতো করে আমাদের জায়গায় আমাদের ভাবনা থেকে ভাবতে হচ্ছে নতুন করে। সেটা কি? সেটা হচ্ছে যে এখন এট দ্য সেম টাইম প্রতিনিয়ত কিন্তু টেকনোলজি চেঞ্জ হচ্ছে। যেমন ফিতা ক্যাসেট আসছে, ওখান থেকে সিডি আসছে, সিডির পরে MP4 আসছে, তারপরে আপনার পেন ড্রাইভ আসছে, ঠিক আছে, তারপরে হচ্ছে যে আপনার এরপর এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। তো আমরা যে এখন অ্যালবাম বের করব, আম, আমরা আমাদের অ্যালবাম যে সিডি, আমরা তো এখন কিন্তু 70 থেকে 80% মানুষ গান শুনে মোবাইলে। তো আমার সিডিটা তো সে মোবাইলে তার কোনো কাজে আসবে না। সো আমি তো আর মানে হিসাব করি নাই, কিন্তু আমি না হিসাব করে বলতে পারি যে অ্যাটলিস্ট 90%-এরও বেশি হচ্ছে যে কম্পিউটারে সিডি ঢোকানোর কোনো ব্যবস্থাও এখন থাকে না। হ্যাঁ, তো এখন আমি মাত্র নামে মাত্র আহ আমি সিডিটা তাহলে কেন বের করতে চাই? মানে আমি যে একটা সিডি আমি বললাম যে এটা হচ্ছে সিডি, এই সিডিটা তো কারো কোনো কাজে আসতেছে না, কিন্তু এটার মধ্য দিয়ে সে কি আর্টিস্টকে যে গানটা কেনার কথা ওই জিনিসটা যেন ফাঁকি দিতে না পারে। এই জন্য আমাদের যে অন্তঃসার শূন্য অ্যালবামটা, এই অ্যালবামে আমরা একটা অ্যালবামই দিচ্ছি, অ্যালবামটা একটা বইয়ের মতো থাকবে, আচ্ছা, এটা আচ্ছা। একটা বুকলেট থাকবে। এই বুকলেটটা কি হবে? যেটা আমরা আসলে এমন কিছু আপনাকে দিতে চাই না যে জিনিসটা আপনার কোনো কাজে আসবে না। আমি আপনাকে একটা সিডি দিছি, আপনি এটা খাটের তোশকের নিচে রেখে দিছেন, তারপরে 2 বছর পর পুরান লোকজন এসা কেজি দরে কিনা নিয়ে যাবে। আমরা এরকম কিছু আপনাকে আসলে দিতে চাই না। আমি আপনাকে বুকলেট দিব, যেই বুকলেটে আপনি অনেক ভালো ভাবে আমাদের পুরো অ্যালবামের সবগুলো গান কিভাবে লেখা হয়েছে, কখন লেখা হয়েছে, কেন লেখা হয়েছে। আমাদের এক একটা ভাই 4 বছর ধরে রেকর্ডিং করতেছি, এক একটা অ্যালবামে 4 বছর 5 বছরে চলে যায়। হ্যাঁ, তো অনেক গল্প, অনেক গল্প, এক একটা মানুষের লাইফে অনেক পরিবর্তন ঘটে যায় এই 4 বছরে। তো অনেক স্টোরি থাকে, এক একটা গান পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। যে আমি রেকর্ডিংটা শুরু করছি গানটা একভাবে, গানটা গিয়ে আমাকে নিয়ে গেছে আরেকভাবে। হ্যাঁ, তো এরকম তো হয়, এই গল্পগুলো কিন্তু কখনো উঠে আসে না, বা
উঠে আসলো ওইভাবে আসে না। তো আমরা সেই বইটাতে এই গল্পগুলো লিখবো। মানুষ গানের পেছনের গল্পটা শুনবে, সে গানটা কেন তার, আমরা আমাদের জায়গা থেকে গানটা কেন করতেছি, বা আমি আপনাকে একটা একটা এক্সাম্পল দিই, যে আমাদের করোনার পর আমাদের 2 মাস, প্রথম 2 মাস আমরা কোনো গিটার টেক দিতে পারি নাই, কারণ হচ্ছে যে সবকিছু বন্ধ ছিল আর আমাদের একটা নতুন গিটারের তার দরকার ছিল। তা আমাদের নতুন গিটারের তার ছিল না, সব দোকান বন্ধ ছিল দেখে আমরা পাইনি। এই যে 2 মাস আমরা যে এই এই টেকটার জন্য ওয়েট করছি, এরপর কত ভাবে অনলাইনে এটা কালেক্ট করার চেষ্টা করছি, এরকম হাজার হাজার গল্প, হাজার হাজার। এরকম অনেকবার হয়েছে যে আপনি সবকিছু রেকর্ডিং করছেন, ভোরবেলা দেখছেন যে আপনি ফাইলটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, মানে এই যে গল্প, এগুলোর সাথে যে আবেগটা, এটা আমরা লিখবো। এখন আপনি বলেন, বলতে পারেন যে আমরা এটা কেন করবো, এটার পেছনেও একটা বাণিজ্যিক উদ্দেশ্য আছে। সেটা আমি আপনাকে বলি। আপনি যখন একটা গান আমি আপনাকে দিলাম আর আপনি শুনলেন, ওকে, এবার আমি আপনাকে একটা গান দিলাম আর একটা বই দিলাম। এবার এই বইটাতে আমি আপনাকে লিখলাম যে এই গানটা আমি এত সালে ভাবছি, তারপর এতবার আমি সুর পরিবর্তন করছি, এতবার আমি কাটাকাটি করছি, এতগুলো ভোর আমি নষ্ট করছি বা সফল করছি, তারপর এতবার মানুষের সাথে আমি বলছি যে দেখো তো কেমন হয়েছে, দেখো তো কেমন হয় নাই। তারপর আমরা এটার গিটার নিয়ে বসছি, কর্ড প্রোগ্রেশন করছি, তারপর আমরা এই কর্ড প্রোগ্রেশনটা চেঞ্জ করছি, তারপর এটা বেস নিয়ে বসছি, তারপর এটা ড্রামস নিয়ে বসছি, তারপর এটা চেঞ্জ করছি, তারপর সাউন্ড কার্ডে মাইক্রোফোন নিয়ে আমরা টেক দিছি, তারপর মাইক্রোফোন চেঞ্জ করছি, স্কেল চেঞ্জ করছি, ইতে গান গাইছি না আমি এখন ডি শার্পে করবো। আচ্ছা, এইখানে মাঝখানে এটা বাদ দিলে কেমন হয় একটু দেখি। পরে মনে হয়েছে যে না, এইখানে লিরিকটা চেঞ্জ করব, চেঞ্জ করতে গিয়ে পুরা গানের হাফ চেঞ্জ করে ফেলছি। এত ঘটনার পর যখন আমরা এই গানটা শেষ করব এবং এই গল্পটা যখন আমি আপনাকে বলবো, এত পরিশ্রম, তখন আপনাকে আমরা বলবো যে ভাই, এবার কি, এবার যদি তোমার বিবেকে কাজ করে, তুমি আমাদেরকে এই গানটা টাকা দিয়ে শুনিও। সো এই যে আমি আপনাকে বলতেছি আমরা এত কিছু লিখবো, এটার একটা বাণিজ্যিক উদ্দেশ্য আছে। এটার আবেগীয় উদ্দেশ্য তো আছেই, জিনিসটা তো আর ফেক না, কিন্তু এটার একটা বাণিজ্যিক উদ্দেশ্য আছে। আমরা এটা প্রতিষ্ঠিত করতে চাই যে আপনি গান টাকা দিয়ে শুনবেন, টাকা দিয়ে কিনবেন। তো আমরা এটার প্র্যাকটিস শুরু করতেছি উইদিন ভেরি শর্ট টাইম। আমরা ডিসেম্বর জানুয়ারি থেকেই। এবং আমি আরেকটা কথা বলি, আম, আপনি তো আমাকে প্রশ্ন করছেন যে আহ, এইরকম গান নিয়ে কি করা যায় বা ফ্রিতে মানুষ গান শুনতেছে। তো আমি যখন প্ল্যান করছি যে আমরা 3,000 বুকলেট বিক্রি করব, যেখানে কোনো সিটি থাকবে না, এবং একটা বুকলেট মাত্র 500 টাকা। মানে আমি আচ্ছা। 5 বছর, আমি একা না, আমরা 5 জন ব্যান্ডের বাইরে আরো আশেপাশে যারা আছে, যে হচ্ছে যে আমাদের গান রেকর্ড করে সারা রাত ধরে। আমি ওর একটা এক্সাম্পল দেই, আমার সামনেই এখন বসে আছে। ফর এক্সাম্পল, যে আমার গানটা রেকর্ড করতেছে, ওর বাসা হচ্ছে যে আমার বাসা থেকে ধরেন 40 মিনিটের দূরে। এখন আমি গান রেকর্ডিং করি রাতে। এখন সে কতবার রাত 11টা বাজে এসে ভোরবেলা আমার স্টুডিওতে ঘুমাইছে সারা রাত রেকর্ড করার পর, আচ্ছা, আচ্ছা। সকাল 6টা বাজে। এটার তো হিসাব নাই, এটা অন্তত 100 বার হয়েছে। এবার এরপর যদি আমি আপনাকে বলি এই এই বুকলেটটার দাম 500 টাকা, আপনি কেন বলবেন যে এটার দাম আমি বেশি রাখছি? ডেফিনিটলি। ঠিক না? তো এই গল্পটা যদি আমি আপনাকে না বলি, তাহলে তো আপনি এটা বুঝবেন না। আপনি বাইরের দিক থেকে আপনার কাছে মনে হচ্ছে এটা একটা 4 মিনিটের, 5 মিনিটের, 6 মিনিটের একটা গান, কিন্তু আপনি তো গল্পটা জানেন না। আমি যদি আপনাকে গল্পটা বলি, তাহলে আমি আদায় করে নিতে পারবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমরা যখন বলছি যে আমরা 3,000 সিডি বিক্রি করব, সিডি না, শুধু বুকলেট, যেখানে একটা পোস্টার থাকবে এবং এই গানের কথা থাকবে, তখন অনেকেই, আমার আমার আশেপাশের যারা আমাকে পছন্দ করে, আমার শুভাকাঙ্ক্ষী, অনেকেই একটু তাচ্ছিল্যের সাথে হাসাহাসি করছে যে এটা কিভাবে সম্ভব। মানে এখন 500 সিডি বিক্রি করা যায় না? হ্যাঁ, সিডি, তাও 100 টাকা করে, সেখানে তুমি 500 টাকা করে এক অর্থে কাগজ বিক্রি করবা। হ্যাঁ, এটা 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 অসম্ভব ব্যাপার। তা আমার দৃঢ় বিশ্বাস যে এটা সম্ভব। কেন এই দৃঢ় বিশ্বাস, এটা আমি আপনাকে একটু বলি। আপনি দেখেন, আমরা কিন্তু এমন কোনো কিছু করি নাই যে আমাদের কনসার্ট দেখার জন্য আহ 8-10 ঘন্টার দূরের কোনো জেলা থেকে জার্নি করে আপনাকে আসতে হবে। হ্যাঁ,
কিন্তু আমরা যখন কনসার্ট গুলোতে যাই, আমি দেখি মানুষজন গাইবান্ধা থেকে, ঠাকুরগাঁও থেকে, রংপুর থেকে একজন দুইজন না, শত শত জন আসে, এবং এটা খুবই রেগুলার ঘটনা। যারা আমাদের কনসার্টে আসে তারা এই ওয়াও! জিনিসগুলো জানে। এমনকি এমন অনেকবার আমি দেখছি যারা কিনা মোবাইল বিক্রি করে ফেলে আসার জন্য, কনসার্টে আসার জন্য মোবাইল বিক্রি ওহ করে, মাই গড! এবং তার বাস ভাড়া দিয়ে আসে, মোবাইল বিক্রি করে, এবং সে তো ভোরবেলা কোথায় যাবে, বাকি টাকা দিয়ে সে হোটেলে থাকে। এবং তারা 4 জন, 8 জন, 10 জন এরকম করে করে আসে, অনেকে মাইক্রো ভাড়া নিয়ে আসে, এবং মোবাইল বিক্রি করে ফেলে আসা, মাইক্রো নিয়ে আসা, কারণ কনসার্টের ডেটটা অনেক আগে দেওয়া হয়। তো হ্যাঁ, ওরা 1 মাস ধরে ওরা এই টাকাটা জমায়, বা 15 দিন ধরে টাকা জমায়। ওরা কিন্তু সবাই কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে। আমি কখনো মন খারাপ করি না যে ও যে ওর মোবাইলটা বিক্রি করে এই কনসার্টটাতে আসছে। আমার কাছে খারাপ লাগে, কিন্তু আমি ওকে ডিমোটিভেট করি না, কারণ এই প্র্যাকটিসটা থাকা দরকার, মিউজিকের প্রতি এই ডেডিকেশনটা থাকা দরকার। ডেফিনিটলি। আমরা আমার কথা বলি, আমরা কিন্তু চুয়েটে আর্টসেলের কনসার্ট দেখার জন্য সারা রাত, আমি ওখানে তখন নিয়ম এমন ছিল যে চুয়েটে যারা চুয়েটের স্টুডেন্ট তাদের বাইরে কেউ হচ্ছে যে ঢুকতে পারবে না, এরকম টাইপের একটা নিষেধাজ্ঞা ছিল। তো আমরা পরিচিত আহ, ভাই ব্রাদার খুঁজি যে কে আছে আমাদের পরিচিত। এবার গেটের বাইরে যারা আউটসাইডার ওরা দাঁড়াই থাকে, তো আমি সেই দাঁড়াই থাকা আউটসাইডারদের একজন ছিলাম। এবং 1 ঘন্টা দাঁড়াই থাকার পর যখন আমরা কনসার্টে ঢুকতে পারি, তো সেটার যে টেস্টটা, সেটার যে আনন্দটা, এই এই ঘটনাগুলো আমার জীবনের সাথেও ঘটে আসছে। তো আমি এখন যখন আমাদের কনসার্টে আসার জন্য কেউ কারো জীবনে এই এই ধরনের ডেডিকেশন বলেন আর যাই বলেন তা দেখি, তখন আমি এটাকে ডিমোটিভেট করি না, বা আমি তাকে নিরুৎসাহিত করি না। ওই বিশ্বাস থেকে, ওই জায়গা থেকে আমার খুবই দৃঢ় বিশ্বাস যে আমরা এই 3,000 সিডি বিক্রি করতে পারবো। মানে অ্যালবাম, সিডি বলতে চাই না, 3,000 অ্যালবাম আমরা বুকলেট বিক্রি করতে পারবো। ইনশাআল্লাহ obviously এটা আমিও আপনাদের সাথে আশা আশা করি। অবশ্যই পারবেন। ডেফিনিটলি এটা হবেই। কারণ আমি আসলে আপনাদের আসলে গান থেকে যেটা বড় সেটা হচ্ছে যে উম একটা শিল্পী বা একটা আর্টিস্টের যে আর্টিস্টের প্রতি যে ভালোবাসাটা ফ্যান্সদের। আচ্ছা আমার মেবি সাউন্ডটা ওকে। আমি যেটা বলতেছিলাম আবার বলি, আমি রিপিট করি। সেটা হচ্ছে যে ভাইয়া মানে আ আমিও আপনাদের সাথে একমত যে আপনারা অবশ্যই এটা পারবেন। ৩,০০০ না আরো অনেক বেশি বিক্রি হবে। কারণ হচ্ছে আমি যতটুক দেখেছি, যতটুক জানি যে আপনাদের যেই ফ্যান্স যেই আ বা 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 যেইভাবে আপনাদেরকে ভালোবাসে, সো এইটা তারা অবশ্যই তারা গ্রহণ করবে। আ আ কারণ হচ্ছে যে এটা তাদের এটা একটা জব। হ্যাঁ, এটা তাদের দায়িত্ব। আপনারা তাদেরকে দিয়ে যাচ্ছেন, আমাদেরকে দিয়ে যাচ্ছেন। আমাদেরও দায়িত্ব আপনাদেরকে রিটার্ন দেওয়া। তো এইটা আপনার বা আপনার ফ্যান্স আমরা যারা আছি আমরা অবশ্যই করব এটা আপনাদের জন্য। সো ডেফিনিটলি এটা হবে ইনশাআল্লাহ। ভাইয়া আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আ বা এটা ঠিক আছে। আ এভাবে বা বা হেল্প করা যায়, এভাবে রিটার্ন দেওয়া যায় আর্টিস্টদেরকে। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে মানে ভার্চুয়াল এই সময়ে এসে যে লিসেনাররা মানে কিভাবে একটা আর্টিস্টকে রয়ালটি পেতে হেল্প করতে পারে? আই মিন আ যখন আমরা এখন তো সিডিতে শুনতে পাচ্ছি না বা ক্যাসেটে শুনতে পাচ্ছি না। তাহলে কিভাবে তারা এছাড়া আর কিভাবে হেল্প করতে পারে? লাইক আমি যেটা আমার দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে আমরা যে আ YouTube এ যে দেখি সেই ক্ষেত্রে মানে কিভাবে আপনাদেরকে হেল্প করতে পারে একটা লিসেনার। লাইক আমি YouTube এ ঢুকে আপনাদের একটা গান দেখব। তো সেখানে আপনাদের কিভাবে লাভ হতে পারে? আচ্ছা। ভাইয়া, খুবই প্রাসঙ্গিক এবং খুব দারুণ একটা প্রশ্ন করছেন আপনি, যে ইউটিউবে এখানেও আমাদের আমাদের নিজেদের জায়গা থেকে আমাদের যে প্রবলেম গুলো আমরা করি, সেটা হচ্ছে যে আমরা একটা গান সার্চ যখন দেই, তখন আমরা ওই র্যান্ডমলি আমাদের কাছে যে গানটা মানে উপরে যেটা আসে আমরা সেই গানটাই শুনি। তো ডেফিনিটলি। এটাতে কিন্তু আর্টিস্টের জন্য এটা ক্ষতিকর। হুম। আর্টিস্টের গান আপনি যখন তার নিজস্ব চ্যানেল থেকে কিংবা তাদের নিজস্ব অফিসিয়াল চ্যানেল থেকে আপনি যখন শুনবেন, তখন কিন্তু এখন কিন্তু বাংলাদেশের যতগুলো ব্যান্ড আছে তাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, এবং তারা
এখান থেকে কিন্তু খুবই সামান্য পরিমাণ হলেও এটাতে মানে এমন কোনো কিছু না যেটা বলার মতো কোনো অ্যামাউন্ট না, খুবই সামান্য, সেটা হলেও তারা পাচ্ছে। এখন আপনি যদি সেটাও না করেন, হ্যাঁ, এবং কি তা অনেকে নিজেরাই গান আপলোড করে, হুম, নিজেরাই গান আপলোড করে। এবং ভাইয়া, আমরা অন্তত পক্ষে আমাদের একটা টিম আছে যারা হচ্ছে যে এই কাজগুলো করে। অটোমেটিক্যালি আমাদের গান যারা আপলোড করে প্রতি উইকে 20টা 30টা 40টা গান আমরা দেখি যে বিভিন্ন জায়গা থেকে আপলোড হওয়ার পর আমাদের এই চ্যানেল থেকে অটোমেটিক্যালি একটা কপিরাইট ক্লেম যায়। হ্যাঁ, তো এগুলো তখন হচ্ছে যে আমাদের কাছে নোটিশ মেইল গুলো আসে, তখন আমি দেখি, আমার আমার কাছে খুবই খারাপ লাগে। তখন মানে আমি চিন্তা করি যে যারা এই কাজটা করে ওরা যে খুব সজ্ঞানে, খুব বুঝে শুনে করে তাও কিন্তু না। এরকম অনেককেই আমি দেখি যারা হচ্ছে যে এমনি মানে কেন করছে ও জানে না, মানে ও এমনিতেই করছে, ওর কাছে ভালো লাগছে। আচ্ছা, কিংবা আচ্ছা। কিংবা ওর একটা চ্যানেল আছে, এখানে ওর প্রিয় একটা গান থাকলো, প্রিয় একটা নাটক থাকলো, হ্যাঁ, ওর কাছে ভালো লাগে এটা। আবার কেউ হচ্ছে যে বাণিজ্যিক উদ্দেশ্যে করে। অনেক মানে এক একটা মানুষের ক্যারেক্টার তো অনেক রকম, এবং এক একজন এক একটা উদ্দেশ্য করে। কেউ খুব নির্বোধ, কেউ খুব আহ খারাপ উদ্দেশ্য করে, বিভিন্ন উদ্দেশ্য করে। কিন্তু যারা শুনতেছে তারাও খুব সরল মনে এইগুলো শুনতেছে। ওরা যে এত কিছু বুঝে শুনে করতেছে তাও না, ওরা খুব হ্যাঁ, সরল ভাবে আমি একটা গান আমি শুনবো, এখন আমি শুনি, এই তারা কিন্তু এইভাবেই ভাবে। তো আমাদের খুবই রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, সেটা অ্যাশেজ না, যেই কোনো ব্যান্ড আপনারা তাদের গান তাদের ইউটিউব চ্যানেল থেকে শুনবেন। এবং অন্যান্য প্ল্যাটফর্ম যেগুলো আছে লাইক জিপি মিউজিক, এখান থেকে আপনারা গান শুনবেন। সো এটাও এই প্র্যাকটিসটাও শুরু হওয়া উচিত। অলরেডি এই প্র্যাকটিসটা শুরু হয়েছে, এন্ড এটা আরো একটু বেশি বেশি হওয়া উচিত। আমি একটা গ্রুপের কথা বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যান্ড মিউজিক ফ্যান্স কমিউনিটি। তারা কিন্তু এগুলো নিয়ে কাজ করতেছে। তো আমি তাদের আহ, বিভিন্ন পোস্ট আমি দেখি, তারা হচ্ছে যে বিভিন্ন সময় তারা হচ্ছে যে বিভিন্ন ব্যান্ডের ইউটিউব চ্যানেলের তালিকা করে তারা এগুলো পোস্ট করে। সেটা থেকে অনুপ্রাণিত হয়ে আমি নিজে একদিন বসে প্রায় 50টা ব্যান্ডের নাম লিখছি। এবার ওই 50টা ব্যান্ডের অরিজিনাল ইউটিউব লিংক আমি খুঁজে খুঁজে বের করছি। বের করে এবার আমি নিজে এগুলো সিরিয়ালি সবকিছু রেডি করে আমি নিজে আপলোড দিছি, যে উপরে লিখে দিছি যে এই ব্যান্ডের গান এই ইউটিউব চ্যানেল থেকে শুনবা, প্রথমে তুমি আগে সাবস্ক্রাইব করো, তারপর এখান থেকে শুনবা। প্রথমে মানে অনেকে হয়তো জানেও না। যেমন আপনি যদি দেখেন আর্ক বা ব্যান্ড লালন, ওদের সাবস্ক্রাইবার মানে ওদের গান তো সবাই শুনছে, কিন্তু ওদের অরিজিনাল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার খুবই বলার মতো না। তো এটাও তো আমাদের একটা দায়িত্ব, মানে আমরা যারা গান শুনি, যে আমি অরিজিনাল অফিসিয়াল ব্যান্ডের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখি, তারপর ওদের ওই চ্যানেল থেকে আমি গানটা শুনি, আমার বন্ধুদেরকে ইনভাইট করি যে তুমি এইভাবে গানটা শুনো। মানে সবাই তো চাইলে তার জায়গা থেকে ছোট ছোট ভাবে কন্ট্রিবিউট করতে পারে এই ইন্ডাস্ট্রিটা ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করার জন্য। প্রত্যেকেই পারে, প্রত্যেকে তার জায়গা থেকে ছোট ছোট ভাবে মানে কাজ করতে পারে। ডেফিনিটলি ভাইয়া। ডেফিনেটলি ভাইয়া। যেটা হচ্ছে যে আমাদের আসলে আপনি আজকে এখন যে কথাটা বললেন, আমি আই থিংক আপনার যারা ফ্যান্স আমাদের সাথে যারা দেখছে, তারা সবাই ব্যাপারটা বুঝতে পেরেছে যে আসলে ব্যাপারটা হচ্ছে যে আপনি খুব সিলি একটা ব্যাপার। এটার জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না, কোনো কিছু ব্যয় করতে হবে না। আপনি জাস্ট একটু খেয়াল করে যেটা করবেন সেটা হচ্ছে যে YouTube এ যখন যার গান শুনবেন, লাইক আপনি যখন ইভান ভাইয়ের গান শুনবেন, অ্যাশেজ এর গান শুনবেন, যখন আপনি কোন গানের সার্চ দিবেন, তখন আ আ অবভিয়াসলি আপনার সামনে অনেকগুলা সেইম গানটাই অনেকগুলা লিস্ট চলে আসবে। তো আমরা যেটা করি যে ১ম যে লিস্টের ১ম দিকে যেটা থাকে একটা ক্লিক করে ফেলি। তো এইটা করা যাবে না। এটা আপনাদের কাছে আমার পক্ষ থেকে রিকোয়েস্ট। আমরা আসলে আমরা যারা পেজ, যারা ব্যান্ড নিয়ে কাজ করছি, কম বেশি সবাই ব্যাপারগুলো ইদানিং আমরা আসলে সবাই সাপোর্ট করছি এবং আমরা চেষ্টা করছি এটাকে ফিরিয়ে আনার। কারণ আমাদের এই শিল্পটাকে বাঁচাতে হবে। যার যেখান থেকে আমরা যারা গান ভালোবাসি, যারা শিল্পীদেরকে ভালোবাসি, বাংলাদেশ ভালোবাসি, আমরা আমাদের এই অস্তিত্বটাকে টিকিয়ে রাখতে হলে এইটুকু কাজ আমাদেরকে করতেই হবে। সেটা হচ্ছে আচ্ছা আজকে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আরকি ওই আপনি একটু কষ্ট করে দেখবেন যে প্রত্যেকটা ব্যান্ডের, প্রত্যেকটা আর্টিস্টের নিশ্চয়ই তাদের এখন YouTube এ একটা নিজস্ব একটা টিভি চ্যানেল আছে।
তো একটু কষ্ট করে ওইটা সার্চ দিয়ে ওই চ্যানেল থেকে গানটা শুনবেন। তাহলে যেটা হবে যে ভাইয়ারা একটু হলেও এমন না যে ওইটার জন্য অনেক কিছু হবে, বাট তারপরও ওই অল্প, অল্প করেই অনেক কিছু। এট লিস্ট এটা একটা তাদের প্রতি আমাদের রেসপেক্ট। আমরা তো ফ্রিতে গানটা শুনছি। এট লিস্ট এতটুকু আমরা তাদেরকে দিতে পারি। আ ভাইয়া এবার আমরা একটু ফিরে যাই। সেটা হচ্ছে আমি জানি যে 27th নভেম্বর আ আসছে আপনাদের 'এক যুগ' মানে যেটা হবে আপনাদের ব্যান্ডের। আ এম আই রাইট? হ্যাঁ, ওকে, ডেফিনিটলি। তো ভাইয়া এই যে আপনাদের একটা যুগ ১২ টা বছর পার হলো আপনাদের এই মিউজিক ক্যারিয়ার, মিউজিক নিয়ে আপনাদের শুরু থেকে এখন পর্যন্ত আপনি একটু আগেই বলেছিলেন যে আসলে যখন শুরু করেছেন তখন আর এখনকার সিচুয়েশন বা সবকিছুই এক না। অনেক চেঞ্জ এসেছে এর ভিতরে অবশ্যই চেঞ্জ এসেছে। তো এগুলা নিয়ে একটু আমাদেরকে বলবেন আপনার এই ১২ বছরের ক্যারিয়ার প্লাস আপনাদের সামনে এইটা নিয়ে কোনো প্ল্যানিং আছে কিনা আপনাদের এই ১২ যুগ পূর্তি উপলক্ষে? আ কি করছেন বা আমাদের জন্য কোনো কিছু ওয়েট করছে কিনা কোনো আমাদের জন্য আমরা যেটা আজকে জানতে চাচ্ছি আপনার কাছে প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। এটা হচ্ছে যে আমরা আহ, যখন আমাদের ব্যান্ডের বয়স 10 বছর হয়েছে তখন আমরা এটা কাউকে জানাইনি এবং কোনো অ্যানাউন্সমেন্ট দেইনি। হ্যাঁ, আম, আমরা সব সময় এই ব্যাপারগুলো একটু আহ, প্রচার বিমুখ ছিলাম। যদিও আমাদের পেজে এটা সবসময় এই কবে আমাদের ব্যান্ড 2008 এই ব্যাপারগুলো দেয়া ছিল, মানুষজন হয়তো ওইভাবে এগুলা নিজেরা নিজেরা যাচাই বাছাই করে 10 বছরটা ওইভাবে উদযাপন করে নাই। কিন্তু আমরা এই জায়গাটাতে একটু প্রচার বিমুখ ছিলাম। আমরা এই জায়গাটাতে প্রচার বিমুখ ছিলাম কারণ আমরা আসলে এক যুগের জন্য অপেক্ষা করতেছিলাম। হ্যাঁ, তো ওকে, এক যুগ তো অনেক বড় সময়। আহ, মানে 12টা বছর। তো এটাতে ভাইয়া এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে আম, মানুষজন আমাদের গান শুনতেছে 2014 সাল থেকে। তো দ্যাট মিনস 6 বছর। আরো এর আগে তো আরো 6টা বছর ছিল। তো এই যে আগের যে 6টা বছর, এই 6টা বছরের যে লাইফটা ছিল, যে জার্নিটা ছিল, সেই জার্নিটা যদি না থাকতো তাহলে পরের 6টা বছরের জার্নিটা আমরা করতে পারতাম না। এন্ড নেক্সট যত বছর আমরা যে এই জার্নিটা করে যাব সেটাও আমরা করতে পারতাম না। সো আমি ব্যাপারটাকে এভাবে দেখি যে প্রথম 6 বছর হচ্ছে আমাদের ব্যান্ডের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ সময়। কারণ হচ্ছে যখন আপনার কাছে সবকিছু থাকবে, আপনার কাছে একটা বড় স্টেজ থাকবে, বড় রেকর্ডিং স্টুডিও থাকবে, এবং একটা 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 অডিয়েন্সের একটা সংখ্যা থাকবে, 1,000, 2,000, 10,000, হোয়াট এভার। তখন আপনার জন্য যত কিছু সহজ। হ্যাঁ, আর যখন আপনার কিচ্ছু থাকবে না, কিছু না। হ্যাঁ, ওই সময় থেকে যে 6 বছর ধরে আপনি কাজটা করছেন, এই নৌকাটাতে উঠানো পর্যন্ত যে আপনি ওয়েটটা করছেন, এটা সব থেকে গুরুত্বপূর্ণ সময়। তো এই সব থেকে মজার বিষয় হচ্ছে যে এই জার্নিটা, মানে আমাদের প্রথম 6 বছরের যে জার্নিটা, এই জার্নিটার ব্যাপারে আমাদের কোনো মানুষ খুব একটা কিছু জানে না। আমরাও এটা নিয়ে কখনো কিছু বলি নাই, বলতেও চাই নাই। বেসিক্যালি এই ব্যাপারটা একটা মানুষ কখন গিয়ে বলে যে আমাদের ব্যান্ড আমরা এক সময় এত কষ্ট করছি, বেসিক্যালি যখন ওই মানুষটা একটা জায়গায় গিয়ে পৌঁছায়। তো আমরা কখনোই এটা মনে মনে করি নাই যে আমরা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাইছি, এখনো পৌঁছাই নাই। তো ওই সময়টা আসলে আমাদের এখনো আসে নাই যে আমরা বলবো যে আমরা আমাদের এত কষ্ট করে আমরা এই জায়গাটাতে আসছি, এই যে বলবো ওই জায়গাটাতে আমরা এখনো আসি। কিন্তু স্মৃতিচারণ করতে তো অসুবিধা নেই। আমরা স্মৃতিচারণ করতে চাই যে এই 2008 থেকে 2014 সাল পর্যন্ত যে সময়টা ছিল, এই সময়টা একা একা যে যুদ্ধটা আমরা করছি, এটা কেবলই স্মৃতিচারণের উদ্দেশ্য থেকে আমরা আমাদের যারা আমাদেরকে ভালোবাসে, যারা আমাদেরকে আহ, শুনে আমাদেরকে সাপোর্ট করে, তাদেরকে আমরা একটু বলতে চাই এবার আমাদের এক যুগ পূর্তি উপলক্ষে। এবং ভাই আমি আপনার মাধ্যমে, আমি যেহেতু আপনি প্রশ্নটা করছেন, আমি একটু জানাই দেই যে আহ, আমরা এইটা চাই না যে মানুষজন ফ্রিতে আমাদের গান শুনুক,
ফ্রিতে আমাদের কনসার্ট দেখুক, ইভেন ফ্রিতে আমাদের কথা শুনুক। হ্যাঁ, তো আমরা চাই যে মানুষ আর্টিস্টকে অন্তত এইটুকু তার যে প্রাপ্য সেইটুকু দিক। সেই জায়গা থেকে আমরা যেটা প্ল্যান করছি সেটা হচ্ছে যে আমাদের এক যুগ পূর্তি উপলক্ষে আমরা 27 অক্টোবর আমরা একটা ফেসবুকে একটা সিক্রেট গ্রুপে একটা লাইভ কনসার্টের আয়োজন করতেছি। যেটা যেটা করার জন্য আমাদেরকে একটা স্টুডিও, বড় একটা স্টুডিওতে এটার সেট আপ করতে হচ্ছে। এখানে একটা ক্যামেরার ব্যাপার থাকতেছে, আরো কিছু আনুষঙ্গিক ব্যাপার থাকতেছে। এবং আমাদের অডিয়েন্সের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনি 100 টাকা, মাত্র 100 টাকা দিয়ে আপনি এই প্রোগ্রামটা দেখবেন ফেসবুকে। আপনি যদি টাকাটা না দেন আপনার কিছুই আসবে যাবে না, কিন্তু অন্তত পক্ষে আপনার নিজের কাছে আপনার একটা এথিক্যালি যে একটা জবাবদিহিতা থাকে, ওই জায়গাটাতে আপনার এই বিষয়টা থাকবে যে আপনি তো সব সময় কনসার্ট দেখতেন, সব সময় আপনি গান শুনেন। এবার ওই মানুষগুলো তাদের একটা যুগ পালন করে আসার পর যখন একটা কনসার্টে আসছে, তখন আপনি শুধুমাত্র 100 টাকার অভাবে ওই কনসার্টটাকে বর্জন করছেন। এই জাতীয় এই জাতীয় মন মানসিকতা যে সমস্ত মানুষজন আছে, আমরা বলবো যে আমরা নিজেরাও তাদেরকে গান শোনায়া কোন রকমের পরিবর্তন করতে পারিনি, তো এটা আমাদেরও একটা ব্যর্থতা। এবং এই জায়গাটাতে মনে হয় যে আমাদেরও আর একটু কাজ করতে হবে, তাদেরকে একদিনে এগুলো ঠিক করা যাবে না। সো এটা আমি এই জন্য আপনাকে তখন বলছিলাম যে এটা আমরা এখন শুরু করতেছি, এটা রেজাল্টটা 5 বছর পর পাবে বড় আকারে। এখন আমরা হয়তো ছোট আকারে শুরু করতেছি যে কিভাবে টাকা দিয়ে গান শুনবো, টাকা দিয়ে কনসার্ট দেখবো, সেটা অনলাইন হোক অফলাইন হোক। এই যে প্র্যাকটিসটা আমরা শুরু করতেছি, আমরা বলতে কেবলই অ্যাশেজ না, আরো অনেকেই শুরু করতেছে এখন বা চেষ্টা করতেছে। তো এইটার রেজাল্টটা একদিনে রাতারাতি হবে না, এটা রেজাল্টের জন্য টাইম লাগবে, আরো অপেক্ষা করতে হবে। এবং আমি আরেকটু একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই কনসার্টটা 27 অক্টোবর 100 টাকা দিয়ে আপনি কেন আসবেন। আপনাকে আমরা এই সুযোগ দিচ্ছি এখানে যে আপনি কেবলই গান শুনবেন না, আপনার যে প্রশ্নটা থাকবে আপনি আপনার সেই প্রশ্নটা কমেন্টে করতে পারবেন। এবং আমরা কথা দিতে দেওয়ার চেষ্টা করতেছি যে আমরা সবগুলো কমেন্ট পড়ার এবং জবাব দেওয়ার চেষ্টা করব, পড়ার এবং জবাব দেওয়ার চেষ্টা করব, আমাদের অনেক যত ভালো সময় লাগুক। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে যে আমাদের ওখানে একটা টিম থাকবে যারা হচ্ছে ফোন রিসিভ করবে। তো আপনি ওখানে সরাসরি ফোন করতে পারবেন এবং আমরা সরাসরি ফোনে কথা বলবো। তৃতীয় হচ্ছে যে আমাদের নতুন গান যেটা কেউ কখনো শুনে নাই, এরকম একটা গান আমরা ওখানে প্লে করব। এবং র্যান্ডমলি আপনি আমাদের যে কনসার্ট গুলো দেখেন সেইখানে আমাদের যে ট্র্যাক লিস্টটা থাকে সেটা তো থাকবেই, সেখান থেকেও আমরা কিছু গান করব। তার মানে আপনি একসাথে অনেক কিছু পাচ্ছেন। আপনি সরাসরি প্রথমে আপনি যদি কিছু নাও পান, তাও অন্তত আপনি ওই যেই মানুষটাকে বা যে ব্যান্ডটাকে বা যে গানটাকে আপনি এত বছর ধরে শুনছেন, আপনি হয়তো তখন কলেজে পড়তেন, এখন হয়তো ইউনিভার্সিটিতে পড়েন, আপনার লাইফের সাথে তো এগুলোর একটা সম্পর্ক আছে। সেই জায়গাটাতে আপনি 100 টাকা খরচ করছেন তাদের এক যুগ পূর্তি উপলক্ষে। তারপরে আপনি তাদেরকে সরাসরি কমেন্ট করতেছেন এবং আপনার প্রত্যেকটা কমেন্ট জবাব দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনি ফোন করার সুযোগ পাচ্ছেন, আপনার সাথে সরাসরি কথা বলার সুযোগও আমরা পাচ্ছি। আমরাও এটার জন্য গর্বিত। এবং হচ্ছে যে আপনার যে কোনো পরামর্শ আমাদের ব্যান্ডের জন্য, আমাদের গানের জন্য আমরা এগুলো রিসিভ করব। কারণ আমাদের জন্য এটা ভালো। কেউ যদি এসে আমাদেরকে বলে যে ভাই আমি চাই যে আপনাদের এই টেকনোলজিটা এরকম করেন, আপনাদের নেক্সট লাইভ গুলো আপনারা এই রকম করেন, হ্যাঁ, আপনাদের নেক্সট গানগুলো এরকম করেন, আমরা এগুলো রিসিভ করার জন্য প্রস্তুত। আমরা আমরা আপনাদের সমালোচনা, আপনাদের আহ খারাপ মন্তব্য বলতে চাই না, মানে যেগুলো হচ্ছে যে যেগুলো থেকে আমরাও শিখতে পারবো সেগুলোও রিসিভ করার জন্য প্রস্তুত। সো এই প্রোগ্রামটাতে আপনারা আসেন। এবং সব থেকে বড় কথা যে এক যুগ পূর্তি উপলক্ষে 2008 থেকে 2014 সালের যে সময়টা, যেটা নিয়ে আমরা কখনো কিছু বলি নাই, সেইটা নিয়ে আমাদের যত কথা আছে সব কথা বলবো আমরা, সব কথা। যেমন 2008 সালের 27শে নভেম্বর এই ব্যান্ডটা শুরু হয়েছে, 26শে নভেম্বর না কেন, 27শে নভেম্বর কি হয়েছিল, ওই দিনের ঘটনাটা কি ছিল,
এটা কিন্তু মানুষজন জানে না। ঠিক আছে? সো এটা আমি এখনো আপনাকে চাইলে বলতে পারি, কিন্তু আমি বলবো না। এটা ওই দিন মানুষ ওই কনসার্টে ৳১০০ টিকেট দিয়ে আসবে, এবং এইরকম শত শত জিনিস যেগুলো প্রথম ৬ বছর, সেটা আমি আপনাকে আগেই বলছি যে আমাদের ব্যান্ডের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ওই ৬ বছর, এবং এই ৬ বছরের কথাই আমরা সেদিন বলবো। আশা করি এই প্রোগ্রামের মাধ্যমে আমি সেই দাওয়াতটা আপনাদেরকে দিতে পারতেছি যে ২৭ অক্টোবর আমাদের সাথে একটু আমাদের পেজে একটু কানেক্ট থাকবেন আপনারা, এবং এটা খুব শীঘ্রই আপনারা এটার একটা ইভেন্ট লিংক পাবেন। সো এই আর কি। আরেকটা জিনিস বলি, এটার এই ইভেন্টটা স্পন্সর করতেছে হচ্ছে ইউ। সো ইউ কে থ্যাংক ইউ আমাদেরকে পাশে থাকার জন্য। ওয়াও! আম অনেক ভাল লাগলো ভাইয়া। আজকে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে একটা অ্যানাউন্সমেন্ট আমরা পেয়ে গেলাম। আ অ্যাশেজ এর কাছ থেকে, ইভান ভাইয়ের কাছ থেকে যে আমরা আগামী ২৭ তারিখ, নভেম্বরের ২৭ তারিখ আ অ্যাশেজকে অনেকদিন পর আ আমি একটু আমার লাইনটা করে নিই। ওকে, ওয়েল আমি যেটা বলতে যাচ্ছিলাম আসলে আজকের যেই নেটওয়ার্ক প্রবলেমটা এটা হচ্ছে যে একটু প্রবলেম হচ্ছে সেটা আমি বুঝতে পেরেছি। তো সেটা মাঝে মধ্যে ভুলে যাই। তো মিউট দেওয়াটা ভুলে যাই। এনিওয়ে আই থিংক ইমন ভাইয়ের ফ্যান্সরা বা আমাদের পেজে যারা ফ্যান্স আছেন তারা বুঝবেন এবং আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এনিওয়ে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আজকে সুন্দর একটা অ্যানাউন্সমেন্ট আমরা পেলাম ফ্রম অ্যাশেজ ইভান ভাই যে আমরা আগামী ২৭ তারিখে দীর্ঘ অনেকদিন পর একটা লাইভ প্রোগ্রাম দেখতে পাচ্ছি। যেটা হচ্ছে গিয়ে আমার মনে হয় লাস্ট মার্চ মাসে ইভান ভাইরা লাস্ট স্টেজ শো করেছিল। তারপর আমরা কিন্তু অনেকদিন ধরে কোনো শো দেখতে পাচ্ছি না। আমরা আসলেই সবাই মিস করছি অনেক। আই থিংক সবাই আমরা জয়েন করব ওই প্রোগ্রামে এবং ৳১০০ আসলে আমরা একটা লাইভ কনসার্ট দেখতে গেলেও কিন্তু ৳২০০-৩০০ দিয়ে টিকেট করে যাই। আ সেটা যাওয়া আসার খরচও হয় আমাদের। তো সবকিছু মিলে এটা কিন্তু আমি ঘরে বসে দেখতে পারছি এবং সবচেয়ে মজার বিষয় যেটা, সেটা হলো যে আপনি একটা টিকেট কিনবেন, সেটা নিয়ে কিন্তু আপনি পুরো ফ্যামিলি নিয়ে দেখতে পারবেন। এটা কিন্তু একটা আ মজার একটা ব্যাপার। একটা টিকেট কিনবেন একটা মোবাইল থেকে আপনি আপনার পুরো ফ্যামিলি নিয়ে দেখতে পারবেন। এইখানে কিন্তু কোনো বাধা নাই যে আপনি একা দেখতে হবে। ওরকম কিছু না। আ সো এটা একটা প্লাস পয়েন্ট এবং যেটা হচ্ছে যে আপনাদের অনেক কিছু পাবেন। সেটা হচ্ছে যারা আমরা অ্যাশেজ এর ফ্যান, যারা আমরা ইভান ভাইয়ের ফ্যান, আমরা আসলেই অনেক কিছু জানতে চাই, অনেক কিছু বুঝতে চাই। তো ওই কনসার্টে আমরা অনেক কিছু আরো জানবো, অনেক নতুন কিছু জানবো। আপনার মনের ভাব প্রকাশ করতে পারবেন। আপনার কমেন্টসটা আপনি আপনার মনের কথা বলতে পারবেন। সেটা তারা রিপ্লাই দিবে। আপনি চাইলে কল করতে পারবেন। অনেক সুবিধা থাকছে। সো আমার মনে হয় না কেউ এই সুযোগটা হাতছাড়া করবে। সো সবাইকে আমার পক্ষ থেকে আমি অবশ্যই থাকবো এবং আপনারাও থাকবেন সবাই। আ আর আরেকটা ব্যাপার যেটা হলো ভাইয়া সেটা হচ্ছে এরকম কনসার্ট যেটা আপনি প্ল্যানিং করেছেন, আমরা কালকে মানে আপনার সাথে এই ব্যাপারে একটু কথা হচ্ছিল যে, আমি আসলে এরকম একটা প্ল্যানিং করেছিলাম যে, আমিও একটা উদ্যোগ নিবো। অনেকদিন ধরেই ভাবছি। যেটা হচ্ছে আমি একটা জিনিস চিন্তা করে দেখেছি ভাইয়া, এই কোভিডে এই প্যান্ডেমিক সিচুয়েশন এ আমি কম বেশি সবাই আমরা এফেক্টেড। কম বেশি সবাই এফেক্টেড। আ বিশেষ করে যারা আ আমি বলব যেহেতু আমরা মিউজিক রিলেটেড কথা বলছি, তো আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি ইফেক্টেড আমার কাছে মনে হয় যারা। কারণ একটা গান, একটা শো, একটা কনসার্ট সবকিছুর পিছনে যারা আছেন, আপনারা যারা গান গাচ্ছেন তাদের পেছনে যারা আছেন, লাইক একটা কনসার্টের কথা আমি বলি। একটা কনসার্টে আপনি গান গাচ্ছেন, আমরা আপনাকে দেখছি ১ ঘন্টা, ২ ঘন্টা। বাট এই কনসার্টটা অর্গানাইজ করার পেছনে যারা ক্রু, যারা সাউন্ড এ ছিল, যারা লাইটিং এ ছিল, যারা স্টেজের ছিল, যারা ক্রুরা যারা কাজ করে, যারা এই রিলেটেড, ভাইয়া একটা জিনিস খেয়াল করে দেখেন, গত অনেকগুলা সময় কিন্তু তাদের কোনো কনসার্ট নাই, তাদের স্টেজ নাই, তাদের লাইটিং এর কোনো কাজ নাই, তাদের সাউন্ড এর কোনো কাজ নেই। তো আসলে ঘুরে ফিরে কিন্তু পুরা মিউজিক ইন্ডাস্ট্রির সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত। এবং হয়তো আমরা শুধু আ আ ১ম সারির যারা গান গাচ্ছে, যারা বাজাচ্ছে তাদেরকেই দেখছি। বাট তাদের পেছনেও কিন্তু অনেক মানুষ যারা এটার উপর ডিপেন্ডেন্ট প্রফেশন মানে এইটা মিউজিকের এই স্টেজ, লাইটিং, স্টুডিও ওয়ার্ক করা বা সবকিছু। তো তাদের কথা আমরা চিন্তা করে আসলে আমাদের সবার এগিয়ে আসা উচিত। তো ওই চিন্তা থেকে আমার মাথায় একটা জিনিস আসছিল যে আমরা একটা কিছু করতে পারি, যেটা হচ্ছে যে আমরা এমনিতেও অনেকদিন ধরে কনসার্ট দেখছি না। তো সবার একটা ইকোনমিক্যাল একটা সাপোর্ট আমরা যতটুকু দিতে পারি সেটার জন্য যেটা আমরা করতে পারি যে এরকম একটা আসলে কনসার্ট এখন থেকে আসলে ওই আ ফ্রি গান-টান বন্ধ করে এরকম অর্গানাইজ করা উচিত এবং আমি যেটা করব আমার ইচ্ছা আছে। আ ইভান ভাই আমার সাথে একমত হয়েছিল যে হ্যাঁ, উনি আছে আমাদের সাথে। তা আমি আশা করব আগে ইভান ভাইদের এই প্রোগ্রামটা হোক। এই প্রোগ্রাম আপনারা সবাই আমরা সবাই অ্যাটেন্ড করি।
আমরা এবং আমি আশা করছি সামনে থেকে আমরা টাকা দিয়ে এভাবে গান শুনবো এবং এটাতে যেটা হবে আমাদের হয়তো ৳১০০ এটা কোনো ব্যাপারই না। আমরা অনেকে একটু চা খেতে গেলে ফ্রেন্ডদের সাথে ৳১০০ ৳২০০ আমরা খরচ করে ফেলি। বাট এটা যেটা হবে যে এই আপনার ৳১০০ আমার ৳১০০ এরকম বেশ কিছু টাকা মিলে আ অনেক অন্য আরেকজনের একটা হেল্প হবে। অন্য একটা ফ্যামিলি চলবে। আমি জাস্ট ইবান ভাইয়ের কথা বলছি না। আমি বলছি এটা আমরা যদি খেয়াল করে দেখি যে মিউজিকের সাথে যারা রিলেটেড যারা আ বা বা অনেক কিছু করছে সবার কথা বলছি। সো সবার কাছে অনুরোধ রইল। এনিওয়ে ভাইয়া আ আমরা আসলে অনেক কথা শুনলাম, অনেক কথা বললাম। ব্যাপার হচ্ছে গিয়ে এইখানে কমেন্টস সেকশন কিন্তু আমি দেখতেই পারছি না। কারণ এত কমেন্টস, এত লাইক, এত মানি রেসপন্স আসছে আপনার ফ্যান্সদের। আমি যদি ওগুলা ১০ ভাগের ১ ভাগও একটু দেখতে যাই, আমার মনে হয় আজকে ৬-৭ ঘন্টা লেগে যাবে শুধু কমেন্ট সেকশন। মানে আমি সবগুলার কথা বলি নাই। সো আমি আসলে সরি হচ্ছি সবার কাছে যে আমি সরি আপনাদের কমেন্টস গুলো আসলে আমি ইয়ে করতে পারছি না। কারণ এটা বুঝবেন যে আমি আসলে একা সবকিছু ম্যানেজ করছি। আমাকে একা সবকিছু করতে হচ্ছে। সো আমি আসলে ওইদিকে খেয়াল করতে গেলে ভাইয়ের কথা শুনতে পারছি না বা একটা ইয়ে হয়ে যাচ্ছে। I think ইভান ভাই এগুলা দেখবে পরে একটা রিল্যাক্স সময় নিয়ে আমিও দেখব। ইনশাআল্লাহ আপনাদের রিপ্লাই পেয়ে যাবেন। সেটার জন্য আমরা সরি। আমি সরি ডেফিনিটলি। আর ভাইয়া অনেকেই কমেন্টস করছে যে আ আপনার গান শুনতে চায়। আসলে গানের ব্যাপারটা আমিও সাপোর্ট করছি না। কারণ হচ্ছে আসলে আমরা রেখে দিতে চাচ্ছি ২৭ তারিখের জন্য। আর 2nd কথা হচ্ছে যে আমি যেই অনলাইন লাইভ স্ট্রিমিং টা করছি এখানে আসলে এভাবে আ ব্যা কোয়ালিটিটা অত ভালো না। আ যেটা হচ্ছে গিয়ে কথা বলে ঠিক আছে বাট গান শুনেও আসলে ওই ফিলটা পাওয়া যায় না। ভাইয়া এই ব্যাপারে আপনি কিছু হ্যাঁ, বলবেন? এই ব্যাপারে আপনি কিছু আচ্ছা, আহ ভাইয়া, প্রথমে বলি যারা এত কমেন্টস করতেছে, আমি ওদেরকে এটা বলি যে আমি একটু পরে যখন আমাদের লাইভটা শেষ হবে, আমি হচ্ছে যে এখন আমার বাসায়, আমার বাসার উপরেই ছাদে হচ্ছে আমার স্টুডিও। আমি খুব আয়োজন করে আমি আমার স্টুডিওতে বসবো এবং আমি যতটুকু সম্ভব আমি সবগুলো কমেন্ট না হলেও মানে ওয়াও, ওয়াও! কমেন্ট গুলো পড়ার চেষ্টা করব। এটা হচ্ছে যে প্রথমত। And দ্বিতীয়ত হচ্ছে যে উম, গান হচ্ছে যে আমার গান গাইতে কোনো সমস্যা নাই, কিন্তু এখানে হ্যাঁ, একটা সাউন্ডের একটা ইকো হচ্ছে and আমার এখান থেকেও একটা প্রবলেম হচ্ছে। আপনারা এইটুকু একটু একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। And আমরা খুব ভালো সাউন্ড নিয়ে ২৭শে অক্টোবর ডেফিনিটলি। আসতেছি। And ওই দিন মানে খুব ভালো যে কোনো গানই করতে পারবো। আ হ্যাঁ, যেটা বলছিলাম ইভান ভাই যেটা বলল যে আজকে আসলে একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে। ভাইয়ার ওখান থেকে আমার এখান থেকে মিলাইছিল একটা টেকনিক্যাল একটা প্রবলেম হচ্ছে। আসলে সময় স্বল্পতার কারণে আমরা আসলে এইটাকে নিয়ে আর ঘাটাঘাটি করতে পারি নাই যে এটাকে কিভাবে ভালো করা যায় বা এই সমস্যা প্রবলেমটা কিভাবে সলভ করা যায়। সো আজকের জন্য আমরা খুবই সরি যে আমরা আসলে আজকে গান শোনাতে পারিনি। ইনশাআল্লাহ ২৭ তারিখে আজকের এই ক্ষতিপূরণ পুষিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আজকের এই ক্ষতিপূরণ আজকে যারা অনেক অধীর আগ্রহী ছিলেন কারণ এখানে অনেক কমেন্টস আসছে, অনেকে গান শুনতে যাচ্ছে। বাট আসলে নেটওয়ার্ক প্রবলেমের কারণে যেটা করতে পারিনি। ইনশাআল্লাহ আমরা ২৭ তারিখে অনেক ভালো একটা সাউন্ড কোয়ালিটি, অনেক ভালো সফটওয়্যার, অনেক ভালো একটা পরিসরে আ আপনারা অনেক একেবারে লাইভ হয়তো আ অ ভার্চুয়াল দেখবেন বাট ফিল করবেন যে সামনেই আছে ইভান ভাই, সামনেই গান গাচ্ছে। ভাইয়া আ আপনাদের এই দীর্ঘ সময়ের যে মিউজিকের যে আ পথ চলা বা এই যে আপনাদের শো করা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, দেশের বিভিন্ন প্রান্তে, এ প্রান্ত থেকে ও প্রান্তে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছেন। আ বা লাইভ শো গুলাতে যেটা হয় যে অনেক সময় অনেক মজার কিছু হয় বা অনেক কোনো স্মৃতি, হ্যাঁ? এইরকম কোনো আ স্মৃতি মজার বা শিক্ষণীয় বা আপনার মনে থাকবে সারা জীবন এরকম ভাইয়া কিছু থাকলে আমাদেরকে একটু শেয়ার করবেন প্লিজ। আচ্ছা, আমি আমাদের এত কনসার্টের, এত ক্রাউডের বা এত স্মৃতির ভেতর থেকে যে একটাকে টুক করে নিব, এটা এই মোমেন্টে আমাকে একটু চিন্তা করতে হবে। তবে আমি একটা আহ, একটা ছবি আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি যে বেসিক্যালি আমাদের কনসার্টের ছবিটা কেমন হয়। মানে আমি যদি একটা পেইন্টার হইতাম তাহলে আমি যে ছবিটা আঁকতাম আর কি, সেই ছবিটা আমি বলার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে যে আমাদের কনসার্ট গুলো যখন হয়, আমরা তখন দেখি যে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসতে থাকে। এটা একটা কমন কমন মানে চিত্রটা খুবই কমন। এবং এমনও হয় যে আমাদের স্টেজে ৮টা বাজে উঠার কথা, কিন্তু আমরা স্টেজে উঠছি রাত ১টা বাজে। এমনকি
এমনকি সন্ধ্যা 7টায় স্টেজে উঠার কথা, ভোর 4টা বাজে আমরা স্টেজে উঠছি, এবং মাঠ খালি ছিল না, মাঠ তখনও ভর্তি ছিল। সেটা ছিল গাজীপুর ডুয়েটে। তো আহ, আমাদের জায়গা থেকে একটা কথা একটু বলে রাখি যে আমরা সাধারণত মানে মানুষজন তো যেটা দেখে ওইটা ভাবে, আমরা একটু এটা বলে রাখি যে আমরা আসলে দেরি করে আসি না। বিভিন্ন কারণে কনসার্টের টাইমটা অর্গানাইজাররা তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক আহ, কারিগরি ত্রুটি, সাউন্ডের প্রবলেম, ইলেকট্রিক্যাল লাইনের প্রবলেম, কোন একটা তার ছিঁড়ে গেছে, বা পলিটিক্যাল কোন ইস্যু, বা পুলিশ পারমিশন, বা যে কোনো একটা ঝামেলা প্রবলেমের কারণে এই প্রোগ্রামগুলোর সময়টা পিছায়। তো আমাদের এক্সপেরিয়েন্স যখন যখন এই টাইম গুলো পিছায়, তখন যে মানুষজন গুলো ওখানে থাকে, আমরা যখন স্টেজে উঠি, তখন আমার একটুও মনে হয় না যে আমি হচ্ছে যে এদেরকে 6 ঘন্টা ধরে ওরা এই মানুষরা এখানে বসে আছে। আমার কাছে মনে হয় যে ওরা যে 6 ঘন্টা ধরে বসে আছে, আমিও তো 6 ঘন্টা ধরে বসে আছি। হয়তো এখানে ওরা আমাকে স্টেজে এখন দেখছে, আমি হয়তো অন্য একটা হোটেলে ছিলাম, বা আমি হয়তো ব্যাক স্টেজে ছিলাম, আমি হয়তো আমার মাইক্রোটা কোনো একটা চায়ের দোকানের সামনে রেখে আমি কিন্তু ওখানে বসে আছি। মানে এখানে হচ্ছে যে আত্মার সাথে আত্মার একটা সম্পর্ক। মানে আমি দ্বিতীয় দ্বিতীয় কেউ না। ওরা যেরকম অপেক্ষা করতেছে, দাঁড়ায় আছে, আমিও একটা টং এর দোকানে আমার মাইক্রোটা রেখে দাঁড়ায় আছি, অর্গানাইজারের জন্য অপেক্ষা করতেছি। তারা আমাকে ফোন করে, আমাদেরকে ফোন করে আসতে বললে আমরা তখন ওখানে যাচ্ছি। আচ্ছা, আচ্ছা। এই এই যে বিহাইন্ড দ্য সিন, এটা তো ওরা দেখতেছে না। ওদের জায়গা থেকে ওরা ভাবতেছে যে এরা দেরি করে আসে, এবং তারা তারপরেও সেটাকে সহ্য করে 6 ঘন্টা, 3 ঘন্টা, 1.5 ঘন্টা, যে কোনো একটা সময় তারা বসে থাকে। এবং তাদের, আমরা যখন স্টেজে উঠি, তাদের চোখে আমরা কখনো বিরক্ত দেখিনি। আমরা কখনো শুনি নাই যে তারা জিজ্ঞাসা করছে আমাদেরকে যে এত দেরি করে আসছেন কেন, এখন চলে যাব। তাদের অনেক সমস্যা থাকে, বাসার গেট বন্ধ করে দেয়, বাবার হাতে বকুনি খায়। তাদের এই যে বাড়তি সময়টা তারা ভ্যানুতে ছিল, সেটার কারণে যে তার খিদা ছিল, সেই খিদাটা দিয়ে, তার পকেটে যাওয়ার ভাড়াটা দিয়ে হয়তো সে তখন কোনো একটা নাস্তা কিনে ফেলছে। এবার যাওয়ার সময় তাকে যে হেঁটে যেতে হবে, তার যে স্যাক্রিফাইস, তার যে কষ্ট, এটা আমরা বুঝি। অন্তত আমি চোখের সামনে ওখানে যখন দাঁড়াই, তাদের দিকে দেখি, তখন আমি কিন্তু এগুলো বুঝি। হয়তো আমি গানটা শেষ করার পর, স্টেজ থেকে নামার পর, প্রত্যেকজনের সাথে আলাদা করে দাঁড়াই কথা বলার সুযোগটা হয়তো পাই না, কিন্তু খুব ইচ্ছা করে কথা বলতে, প্রত্যেকজনকে আলাদা করে দেখতে, প্রত্যেকজনের সাথে তার যে জায়গা থেকে সে আসছে, হ্যাঁ, সেটার যে একটা কমিউনিকেশন, সেটা সেটা খুব ইচ্ছা করে, কিন্তু হয়তো পাই না। কিন্তু আমি বুঝি তাদের যে অনুভূতি। হ্যাঁ, এই যে গান, এই যে একটা সন্ধ্যা, আমি আমি কিন্তু একটা জিনিস বলে রাখি, যে কনসার্ট হওয়ার পর আমি প্রত্যেকটা গানের ভিডিও আমি বাসায় এসে দেখি, এবং আমি প্রত্যেকটা ভিডিওতে যতগুলো ক্রাউডকে দেখা যায়, আমি চেষ্টা করি যাদেরকে দেখা যায় ওদেরকে দেখার, ওদের বডি রিয়েকশনটা কেমন। যে প্রায় দেখি অনেকে আকাশের দিকে তাকাই গান গান গাচ্ছে, কেউ মাথাটা নিচু করে স্টেজের মধ্যে চুপ হয়ে গান শুনতেছে, কেউ বিচ্ছিন্ন, ও ও ও ছেঁড়া পালের মতো বিচ্ছিন্ন হয়ে একটা কর্নারে, ক্যাম্পাস এক জায়গায়, অডিটোরিয়াম এক জায়গায়, সব ক্রাউড এক জায়গায়, সে বিচ্ছিন্ন শুয়ে আছে মাঠের মধ্যে, কিন্তু সে গান শুনতেছে। হ্যাঁ, কেউ হয়তো সবাই একসাথে হয়ে কাঁধে কাঁধ মিলাই গান শুনতেছে। এই যে ওদের প্রত্যেকজনের একটা আলাদা আলাদা জগৎ, কিন্তু প্রত্যেকজন একটা গানে, একটা লিরিকে, একটা সময়, একটা সন্ধ্যায় এক এক হয়ে যাচ্ছে। তো আমি বাসায় আসার পর, আমি যখন সুযোগ পাই, আমি প্রত্যেক ওদের সময়কাল চেঞ্জ হবে। যে ছেলেটা এখন ক্যাম্পাসে আছে, সেই ছেলেটা হয়তো 7-8 বছর পর কোন একটা ইম্পোর্টার হবে, কোন একটা লয়ার হবে। তার এই সোনালী সময়টা হয়তো আর থাকবে না, এই আবেগটা হয়তো থাকবে না। কিন্তু গানটা কোথাও না কোথাও তো তাকে আ- মানে হঠাৎ যখন সে কোথাও এই গানটা শুনবে, তার সবকিছু ন্যানো সেকেন্ডের ভিতর সবকিছু মনে পড়বে। সো এটা একটা দারুণ দারুণ জিনিস, এই জিনিসটাকে আমরা বয়ে বেড়াচ্ছি।
ক্যাম্পাসে ক্যাম্পাসে যাচ্ছি এবং আমি আরেকটা কথা সবসময় বলি যে আজকে আমরা হয়তো রাজশাহীতে একটা কনসার্ট করলাম, আগামীকালকে হয়তো খুলনাতে একটা কনসার্ট করলাম। আমাদের চোখের সামনে যে একটা, বা পরশুদিন হয়তো আমি খাগড়াছড়িতে একটা কনসার্ট করলাম। তো আমাদের চোখে যে একটা বিপরীত একটা আবহাওয়া, বিপরীত একটা জায়গা, স্থান পরিবর্তন হয়। কিন্তু আমি যখন এই মানুষগুলোর দিকে তাকাই, আমার সবাইকে একই রকম মনে হয়। তা আমি বলি যে এইখানে হয়তো এমন একটা জায়গায় আসছি আমি আগে কখনো আমরা আপনাদেরকে দেখি নেই। কিন্তু আপনারা যে এরকম আচরণ করতেছেন, এই আচরণটা আমি আগে দেখছি। অমুক জায়গায় আমি আপনাকে দেখছিলাম, আপনার মতোই কেউ এভাবে মাথার মধ্যে ২টা হাত দিয়ে গান গাইতো। আপনার মতোই আমি আরেকজনকে দেখছিলাম এভাবে করে চিৎকার করতো গানের মাঝখানে। কোন তাল-টাল ঠিক রাখতো না, সেটা তার রাখারও দরকার প্রয়োজন মনে পড়ে না। এই ক্যারেক্টার গুলাকে তো আমি চিনি। হয়তো মানুষগুলোর সাথে আমি নতুন দেখছি, কিন্তু তার যে ক্রিয়া, এই এই অ্যাটিটিউড। এই এক্সপেরিয়েন্স, এই অ্যাটিটিউড, এটা তো আমি দেখছি। তখন আমি বলি যে আপনাদেরকে আমার একদমই মনে হয় না যে আমি অচেনা কারোর সামনে গিয়ে গান গাচ্ছি, বা আমাদেরও এটা কখনো মনে হয়নি। সব খুব চেনা মনে হয়। এবং যখন ওই একই গানের লাইনে সবাই যখন গাইতে থাকে, এটার যে কি এক ঐশ্বরিক আনন্দ, তখন আর মানে অচেনা মনে হওয়ার আর কোনো জায়গায় থাকে না। তো এই আরকি। এইটুকুই বলবো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। না আমি আ নিজেও এটার সাক্ষী। যদিও আমি দেশের বাইরে থাকি। আ আ আচ্ছা ওয়েট আমি আপনার ইয়েটা আচ্ছা যেটা বলতে চাচ্ছিলাম ভাইয়া যেটা হচ্ছে আমি নিজেও এটা সাক্ষী। আমি লাস্ট আপনাদের কনসার্টে এই বা গত মার্চ মাসে যেটা হলো বুটেক্সে মেবি লাস্ট শো করেছিলেন। আ সেখানে যেটা দেখেছি যে বা এত ক্রাউড ছিল, এত ক্রাউড বাইরে, এত ছেলেপেলেরা চলে আসছে আপনার ফ্যানস যারা চলে আসছে যে বুটেক্সের ওরা আসলে একটা সময় গেট বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। হ্যাঁ? মানি ওরা পারছিল না। এটা লোড হয়ে যাবে অনেক। মানে ওদের জায়গা মাঠ ছিল বুটেক্সের। সো আমি আসলে ঐদিন ফিল করেছি যে আসলে ইভান ভাই কি জিনিস, অ্যাশেজ কি জিনিস। এবং আমি যেটা অনেকের সাথে টুকটাক দেখলাম যে এরা অনেকেই ঢাকার বাইরে থেকে চলে আসছে। আপনাদের একটা কনসার্ট দেখার জন্য হয়তো কেউ কুমিল্লা থেকে আসছে, কেউ ময়মনসিংহ থেকে আসছে, চলে আসছে এরা। কেউ অনেক দূর, দূর থেকে চলে আসছে কনসার্ট দেখার জন্য। বাট তারা কিন্তু একটুও মন খারাপ করে নাই মানে মন খারাপ করছে যে কনসার্টটা দেখতে পারছে না। বাট তারা কিন্তু একটু ক্ষোভ নাই। হ্যাঁ? তারা আবার আপনার গান গেতে, গেতে হয়তো ফিরে চলে গেছে আবার নেক্সট কোনো একটা শো দেখার আশায়। হুম? বাট এটা আমার কাছে একদিক দিয়া মানে আপনাদের জন্য যেটা আমি দেখলাম যে অনেক ভালোবাসা প্লাস আমার কাছে অনেক খারাপ লেগেছে যে আসলে আপনাদেরকে কত ভালোবাসলে এটা করতে পারে এবং আপনাদের প্রতি যে এদের কত ভালোবাসা। তো সবাইকেই আসলে বলছি ঘুরে ফিরে যে, আমরা যারা মিস করেছি, আপনারা যারা মিস করেছেন, ইমান ভাইকে দেখতে পারি নাই, লাস্ট অনেকদিন দেখতে পারি নাই। সবার জন্য কি সুন্দর একটা অপরচুনিটি আসছে সামনে ২৭ তারিখ নভেম্বরের। আ আজকে যারা এই লাইভটা দেখছেন, আ যারা দেখবেন সবার কাছে আবারও অনুরোধ রইলো, ইনশাআল্লাহ আমরা সবাই থাকবো। আশা করি একটা ক্রাউড হবে। অনেক মজার একটা ক্রাউড হবে। অনেক মজা করব আমরা। ইভান ভাইদের অনেক গান শুনবো এবং অনেক ভালো একটা সাউন্ড কোয়ালিটি, অনেক সুন্দর একটা সেট থাকবে। আ সবাই আবার যেটা হচ্ছে যে, ওই যে ভাইয়া কিছু বলে দিল যে, কিছু অপরচুনিটি আছে যে, আপনারা কি, কি করতে পারবেন। অনেক কিছু হবে ওইদিন। নতুন, নতুন অনেক কথা শুনবেন, নতুন কিছু গান শুনবেন। প্লাস ভাইয়াদের অনেক ভাইয়াদের সাথে কমেন্টস এ কিছু ইয়ে করতে পারবেন। অনেক অপরচুনিটি থাকবে। আর যেটা হচ্ছে ভাইয়া আমার আ আমরা আজকে অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে আছি। আ বা শেষের দিকে যেটা আসলে হয় যে আসলে সবার জন্য খারাপ লাগছে যে অনেক কমেন্টস করছে আমি আসলে পড়তে পারছি না। এখানে এত কমেন্টস আমরা ইনশাআল্লাহ ইমান ভাইও দেখবে, আমিও এই লাইভটা শেষ করে রিল্যাক্সলি আপনাদের কমেন্টস গুলা ইনশাআল্লাহ চেষ্টা করব পড়তে এবং ইমান ভাই উনি দেখবে ইনশাআল্লাহ কমেন্টস গুলা এবং এই কমেন্টস গুলাই আজকে যারা করছি আমরা ইনশাআল্লাহ ২৭ তারিখে করব মনে করে। ঐদিন নিশ্চয়ই পড়া হবে। ঐদিন যতটুক সম্ভব আপনাদের এই কমেন্টস গুলা আ আ রিপ্লাই দেওয়া হবে obviously। তো সবাই সবার জন্য ইনভাইটেশন থাকলো আরকি। ভাইয়াদের মনে হয় খুব অচিরেই এটা লিঙ্কটা ইয়ে হয়ে যাবে না? আপনাদের পাবলিসিটিতে। ইয়েস। ওয়েল আমি যেটা বলতে চাচ্ছি আমরা আজকে অনুষ্ঠান একেবারেই শেষের দিকে। আ আ আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের এই প্রোগ্রামটা ইভান ভাইয়ের কথা শুনলেন, আমাদের সাথে ছিলেন। সবাইকে আসলে অনেক, অনেক ধন্যবাদ। আর আমি
একটু বলে ইমরান ভাই আজকে আমাকে একটা ব্যাপারে বলছিল আমাদের পেজের ব্যাপারে। সেই ব্যাপারটা আমি একটু আপনাদেরকেও একটু ক্লিয়ার করে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের এই পেজটা মূলত আ ইতালি থেকে চালাচ্ছি। আর ইউরোপ বেসড একটা পেজ। বাট যদিও এখানে আমরা এখন সারা ওয়ার্লড আসলে আমরা একটা কমিউনিটি। ঘুরে ফিরে একটাই কমিউনিটি। ভার্চুয়াল জগতে সব একই জায়গায়। আজকে ইভান ভাই কই বসে আছে, আমি কই বসে আছি। এমনও আছে আমাদের অনেক দর্শক আমেরিকা থেকে দেখছে বা কেউ অস্ট্রেলিয়া থেকে দেখছে বা কেউ বাংলাদেশ থেকে দেখছে বা মেক্সিমাম ইউরোপের বিভিন্ন জায়গা থেকে দেখছে। বাট ঘুরে ফিরে কিন্তু আমরা একটা জায়গায়। একটা কমিউনিটি। তা আমার যেটা প্ল্যানিং বা আমার যেটা ইচ্ছা ছিল আমাদের ইউরোপে বা দেশের বাইরে বেড়ে ওঠা যেই আ বা ছেলেপেলেরা যারা বড় হয়েছে এখানে, অনেকেই কিন্তু বাংলাদেশী মিউজিকটা আ কে ওইভাবে চিনে না। লাইক বাংলাদেশী মিউজিকে যে এখন না আমি বলব অনেক আগের থেকেই বাংলাদেশী মিউজিকেও যে অনেক কিছু, অনেক বড় কিছু তাদের কাছ থেকে যে আমরা অনেক বড় ভালো কিছু পাই হয়তো অনেকেই পরিচিত না। তো আমার যে একটা প্ল্যানিং ছিল যে এই পেজটার মাধ্যমে আমি বাংলাদেশের যারা সেলিব্রিটি, যারা ভালো বড়, বড় মিউজিশিয়ান, সিঙ্গার, আর্টিস্ট, ব্যান্ড আ সবাইকে ক্রমান্বয়ে এখানে নিয়ে আসবো। আমি লাইভ করব তাদের সাথে এবং তাদেরকে একটা পরিচিতি এইখানকার কমিউনিটির এইখানকার যারা বেড়ে ওঠা প্রজন্ম এদের সাথে একটা কমিউনিটি বিল্ড আপ করার একটা চেষ্টা। তা আই থিংক আমার সাথে ইভান ভাইও একমত হবেন যে আসলেই এটা একটা আমি করে যাচ্ছি, চেষ্টা করছি। যদিও নন প্রফিটেবল একটা ব্যাপার। বাট এটা আমার হচ্ছে মনের একটা স্বকীয়তা। যে আমাদের দেশের সবাইকে এইখানকার সবাই রিপ্রেজেন্ট করা আরকি। এই এটাই আর কিছু না। তো ভাইয়া আপনি যাওয়ার আগে দর্শকদেরকে আপনার ভিউয়ার্সদেরকে যদি কিছু একটু বলে যান। আচ্ছা, থ্যাংক ইউ। আমি একটু সবুজ ভাইয়ের ব্যাপারে বলি। সবুজ ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে খুব বেশি দিন হয়নি। তো সবুজ ভাই আমাকে বলল যে উনি হচ্ছে ইতালিতে থাকেন এবং উনি বাংলাদেশে ব্যান্ড মিউজিকটা যে ইতালিতে মানুষজন, ইতালির বাঙালিরাও যে একটু কম শুনতেছে, এই ব্যাপারটা উনি অনেক নিজে, যেহেতু উনি ওখানে থাকেন এবং উনি একটা সময় ওনার যখন বাংলাদেশে ছিল, উনি তখন ওনাদের একটা ব্যান্ড ছিল এবং উনি একজন খুব ভালো ড্রামার এবং উনি কিছুদিন আগে বাংলাদেশে আসছিলেন এবং উনি এই স্বল্প সময়ের ভিতরেও উনি আমাদের একটা কনসার্টে উপস্থিত ছিলেন। সো এবং ওই কনসার্টে উনি একা ছিলেন। মানে উনার বয়স, উনার ফ্রেন্ড কেউ হয়তো ওই কনসার্টে আসে নাই এবং উনি নিজে অনেক কষ্ট করে ওই কনসার্টটাতে বাইরের ক্রাউডদেরকে অ্যালাউ করতেছিল না। মানে মানুষজন অনেক বেশি হওয়ার কারণে উনি অনেক কষ্ট করে ওই কনসার্টটা দেখছেন এবং আমি এটা শুনে না খুব অবাক হয়েছি যে ইতালি থেকে একটা মানুষ এত বছর পর বাংলাদেশে আসছে, এত কম সময়ের জন্য আসার পর আমাদের মতো একটা ছোটখাটো একটা ব্যান্ডের কনসার্ট উনি এত ঝড় তুফান উপেক্ষা করে আসছেন। মানে মিউজিকের প্রতি, ব্যান্ড না, বেসিক্যালি মিউজিকের প্রতি উনার যে ভালোবাসাটা, এই বিষয়টা আমি তখন খুব ভালোভাবে বুঝছি। সেখানে আমরা না হয়ে যদি অন্য একটা ব্যান্ড হইতো, উনি সেই ব্যান্ডটার জন্য এই ঝামেলাটা, এই এই মানে ত্যাগটা উনি করতো, এটা আমি বুঝছি। তো ওই জায়গা থেকে উনি চেষ্টা করতেছে যে ওখানে যেন আহ উনাদের কমিউনিটিতে যেন বাংলা ব্যান্ডের গানটা আরো বেশি মানুষজন শুনে এবং আমি নিজেও এটা খুব ভালোভাবে জানি। কারণ হচ্ছে যে আপনারা যারা আমাদের গান শুনেন ইউটিউবে, ওখানে কিন্তু আমরা সবকিছু দেখি যে কোন কান্ট্রি থেকে আমাদের গান কত মানুষজন শুনতেছে। তো সেই জায়গাতে আমি দেখছি যে বাংলাদেশ এবং যদিও আমার এই কথাটা কেবলই অ্যাশেজের জায়গা থেকে হবে, কিন্তু আমি জানি অন্যান্য ব্যান্ডের ক্ষেত্রেই কম বেশি মোটামুটি চিত্রটা এমনই যে বাংলাদেশের বাইরে আহ পাশে ইন্ডিয়াতে আমাদের গান কিছু মানুষ শুনে, বাট আপনি যদি আমেরিকা দেখেন, ইতালি দেখেন, ফ্রান্স দেখেন, ওখানকার যারা বাঙালি তারাও হচ্ছে যে খুব একটা ব্যান্ড মিউজিকের গান শুনে না। হুম। বা শুনলেও হয়তো অনেক নতুন যে সমস্ত ব্যান্ড গুলো আহ কাজ করতেছে, অন্তত নতুন বলতে কি গত 15-20 বছরেও যেসব ব্যান্ড কাজ করতেছে তাদের কাছে সেই গানগুলো পৌঁছায় নেই। তারা হয়তো 40 বছর 30 বছর আগের ব্যান্ডের কিছু গান শুনছে, কিন্তু গত 20 বছরের ব্যান্ডও তাদের কাছে পৌঁছাতে পারে। তো এটা তো আর একজনের কাজ না, সবুজ ভাই তো একজন। তো এটা সবার সবার কাজ। আমরা আমাদের জায়গা থেকে আমি সবুজ ভাইকে বলছি, ভাই আপনার এই কাজে আমাকে যখন যখন লাগবে, যা লাগবে, যেটা করতে বলবেন, পোস্ট করতে বলেন, ভিডিও করতে বলেন, যা ইচ্ছা বলেন, আমি অলওয়েজ বি দেয়ার, আমি সব সময় আছি। এবং
আপনারা যারা শুনতেছেন আপনারাও দেখবেন যে আপনাদের আশেপাশের অনেক মানুষজন আছে যারা দেশের বাইরে থাকেন। আপনারাও চেষ্টা করেন আপনাদের জায়গা থেকে তাদের সাথে সবুজ ভাইকে, তাদের যে গ্রুপটা আছে, তাদের যে পেজটা আছে, এই কমিউনিটিতে আপনারাও একটু জয়েন করেন এবং চেষ্টা করেন যে বাংলাদেশের বাইরে যারা থাকে তারা তাদের তাদের যেন একটা কমিউনিটি থাকে, এবং এটাতে সব থেকে বেশি লাভবান হবে বাংলা ব্যান্ড মিউজিক। কারণ এই ব্যান্ড মিউজিকটা যত বেশি আপনার বিদেশে মাটিতে পৌঁছাইতে পারবে, তত বেশি আমরা অনেক বেশি গর্বিত হব। কারণ আমরা এখনো যখন দেশের বাইরে যাই, তখন আমরা ওখানে যেভাবে হিন্দি মিউজিকটা শুনি, সেভাবে বাংলা মিউজিক বা বাংলা ব্যান্ড মিউজিকটা ওইভাবে শুনি না। যেখানে আমাদের বাংলাদেশের ব্যান্ড মিউজিক এত ভালো মিউজিক করতেছে, এত ভালো কাজ করতেছে। সো এটা আমাদের জন্য দুঃখজনক, এবং আশার কথা হচ্ছে যে সবুজ ভাই এটা কাজ করতেছে। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। হোপফুলি এখন তো এই জার্নিটা শুরু করছে, 5 বছর পর হয়তো এটা রেজাল্ট আমরা পাবো। সো থ্যাংক ইউ। আ ভাইয়া অনেক অনেক থ্যাংকস। আসলে ওইটাই ঘুরে ফিরে আমি চেষ্টা করে যাচ্ছি। আমি আসলে মিউজিক ভালোবাসি। আ মিউজিক নিয়ে কাজ করে যেতে চাই। আ আপনারা আমার পাশে থাকবেন। আ আর অনেক ভাল লাগলো ভাইয়া আপনি যে বলেছেন যে সবসময় আপনাকে কাছে পাবো। ইনশাআল্লাহ ফিউচারে আমাদের কোনো ইভেন্টে অবশ্যই আপনাকে আমরা অবশ্যই ইনভাইট করব এবং আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আশা করি। আর আ তো ভাইয়া ২৭ তারিখের জন্য যেটা হচ্ছে যে আ আপনাদের জন্য শুভকামনা রইলো। I think আমরা সবাই জয়েন করব ঐদিন। আপনার ভালো দিন কাটুক। আমাদেরকে আজকে সময় দিয়েছেন। কষ্ট করে আপনার মূল্যবান সময় আমাদের সাথে ব্যয় করেছেন। ওইটার জন্য অনেক থ্যাংকস। বাট এই টেকনিক্যাল একটু প্রবলেমের জন্য আমি সরি সবার কাছে। আবারও আপনার কাছেও সরি, সবার কাছে সরি। তারপরও আমরা সুন্দর একটা সময় পার করলাম। আ ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো এরকম সুন্দর সময় আমরা পার করব। আর ২৭ তারিখে তো দেখা হচ্ছে সবার সাথে। সেই অপেক্ষায় রইলাম ভাইয়া। থ্যাংকস a lot from Band Music Lovers Facebook পেজ। আমাদের গ্রুপের জন্য ভাইয়া আমাদের পেজের জন্য দোয়া করবেন। হ্যাঁ? আমরা যাতে কাজ করে যেতে পারি, আপনাদেরকে নিয়ে কাজ করে যেতে পারি এবং আমরা আ আপনাদেরকে এবং আ যারা লিসেনার্স আপনাদের ভক্ত সবারকে একটা মিডিয়া হিসাবে কাজ করছি। আমরা চেষ্টা করছি আপনাদেরও ভালো, সবার ভালো। আ আমাদের জন্য দোয়া করবেন ভাইয়া। থ্যাংকস আপনাকে আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সো ভিউয়ার্স আজকে আমরা আ ইভান ভাইয়ের সাথে অনেক সুন্দর একটা সময় পার করলাম। আমাদের সাথে যারা এতক্ষণ ছিলেন, থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস। আই হোপ সবাই এনজয় করেছেন। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমিও সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন এবং আজকে গান শোনাতে পারে নাই ইভান ভাই একটু টেকনিক্যাল প্রবলেম এর কারণে। ইনশাআল্লাহ আমরা ২৭ তারিখে কি করব? ওখানে যাবো। আমরা যাবো বলতে আমরা আরকি অনলাইনে ২৭ তারিখে ইভান ভাইদের অ্যাশেজ এর কনসার্ট দেখব। সবাই ভালো থাকবেন। আ বাংলাদেশের জন্য শুভরাত্রি। আ যারা ইউরোপে আছেন শুভ সন্ধ্যা। ভালো থাকবেন সবাই। আবারও দেখা হবে সামনের এপিসোডে নতুন কোনো মুখ, নতুন কাউকে নিয়ে। আশা করি আমাদের সাথেই থাকবেন। আ আমাদের সাথে আ এনজয় করবেন। আল্লাহ হাফেজ। ভালো থাকেন সবাই। স্টে টিউন।